তুমি? রাহাতের চটপটে উত্তর। আমি রাহাত। আঙুল উঠিয়ে দেখালো। ওই গলিতে থাকে। আচ্ছা, আপনি বুঝি এলাকার সেই নামকরা মাস্তান বিট্টু? কাল বাবার মুখে আপনার কথা শুনলাম, তারপর থেকেই খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে। আমার না ভিলেন ভীষণ পছন্দ, জানেন? কিন্তু আপনার বর্ণনা শুনে ভেবেছিলাম আপনাকে দেখতে সিনেমার ভিলেনদের মতো হবে, পেট মোটা, কালো, বড় বড় দাড়ি মোচ। কিন্তু আপনি তো একদম ঋত্বিক রোশনের মতো। গড়গড়ে ছটফটে ভঙ্গিতে বলে থামল রাহাত। দম ছাড়ল। মিরাজ ওরা ঠোঁট ফাঁকা করে চেয়ে ওর দিকে। বাঘা বাঘা লোক যেখানে তীব্রকে দেখলে ভয় পায়, সেখানে 2 ফুটের বাচ্চার কথায় মাথা ঘুরছে ওদের। তীব্র হতভম্ব হয়েছিল। রাহাতের শেষ কথাটা হেসে ফেলল এবার। তামাটে ঠোঁট উঠে গেল উঁচুতে। তার লাইফে এমন ঘটনা বিরল। কোনো বাচ্চা আজ অবধি ধারে কাছে ঘেঁষেনি বলে হঠাৎই ভীষণ মনে ধরল রাহাতকে। নিজের পাশের খালি জায়গায় দেখিয়ে বলল, বসো। রাহাত উচ্ছ্বাস সমেত বসলো এসে। কোন ক্লাসে পড়ো? 7-এ উঠেছে। আচ্ছা, আপনি ফাইটিং জানেন? এখন অবধি কজনকে মেরেছেন? তীব্রর ছোট জবাব। গুনিনি। রাহাত কণ্ঠে শৃঙ্গে তুলল। তার মানে অনেক। এরপর কাউকে মারলে আমাকে দেখাবেন? তীব্র আশ্চর্য চোখে চাইল। তার জানা মতে বাচ্চা কাচ্চা মারামারি দেখলে ভয় পায়, পালায়। আর এই ছেলে? ভ্রু নাচালো সে। তোমার মারপিট পছন্দ? ভীষণ। আমি সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে, কিন্তু সরাসরি কাউকে মারতে পারি না। উল্টে আমার ক্লাসের ওরা আমাকে মারে। আমার পেটটা একটু বড় তো, তাই ভুঁড়ি ফাটিয়ে দেবে বলে ভয় দেখায়। মিরাজ ফিক করে হেসে ফেলল শুনে। মুখ কালো করলো রাহাত। সবেগে নির্ভীক আবদার ছুঁল। আপনি আমাকে ফাইটিং শেখাবেন ভাইয়া? তীব্র হেসে উঠল, বলল, শিখে কি করবে? আপনার মতো হবে। আপনার মতো হব, সবাই ভয় পাবে। এবার সবগুলো সশব্দে হাসল। আরমান বলল, ভাই এটা কে রে আমাদের মতো হইতে চাইছে? সাথে দাঁত কেলিয়ে হাসল সে। তীব্র ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুদিক। রাহাতের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল, বড় হও, শেখাবো। রাহাত খুশি হলো। পরের দফায় চিন্তিত গলায় বলল, কিন্তু ততদিনে যদি আব্বুর ট্রান্সফার হয়ে যায়, আমরা তো এলাকা ছেড়ে চলে যাব। আপনাকে কোথায় পাবো তখন? মিরাজ দুষ্টুমি করে বলল, তাহলে এক কাজ করো ছোট ভাই, তোমার বোন থাকলে আমাদের কাউকে দুলাভাই বানিয়ে নাও। যে কোনো একজনকে বানালেই বিট্টুকে পাবে। রাহাত মনোযোগী দৃষ্টিতে দেখল ওকে। মিথিলার বিয়ে ঠিক হওয়ায় তার মানসপটে এই মুহূর্তে ভাসল শুধু পুষ্পিতার আনন্দ। অমন শুভ্র প্রতিমার মতো বোনের পাশে এদের ভেবেই কেমন কুচকে এলো চেহারা। সোজা সাপটা বলল, আমরা আপু অনেক সুন্দর, তার সাথে আপনাদের মানাবে না। ওরা হে হে করে হাসছিল। কথাটায় ধপ করে মুছে গেল তা। হতচেতনায় চাইল গোল গোল চোখে। রাহাত ঘাড় বাঁকায় তীব্রের দিক। চোখে মুখে মুগ্ধতা নিয়ে বলে, কিন্তু আপনার সাথে মানাবে। বখাটে তীব্রের হাসিটা এবার ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো বাইরে। গা দোলানো হাস্যবান, মেলানো সনসন বাতাসে। প্রশ্ন করল, কি খাবে? করিমকে বলল, চিপস দাও ওকে। না না, আমি চিপস খাই না। চিপস তো বাচ্চারা খায়। মুশফিক আগ বাড়িয়ে বলল। তাহলে একটা বিড়ি খাও, এটা বড়দের খাবার। তীব্র তপ্ত চোখে চাইতেই মুখ ছোট করে বলল। সরি। রাহাত উঠে দাঁড়ালো, বলল, আমি কিছুই খাবো না, যাই। ফিরতে দেরি হলে মা বকবে। আচ্ছা, আপনাকে কি এখানে এলেই পাবো? হুম। ঠিক আছে, আমি বিকেলে আসবো। রাহাত সানন্দে হাঁটা ধরল। তীব্রকে তার পছন্দ হয়েছে। কত ভালো লোক। বাবা যে কেন বাড়ি গিয়ে ওসব বলেছিলেন। ওর যাওয়া থেকেই চোখ এনে মিরাজ হতবাক আওড়ালো। আজকাল বাচ্চারা কি পাক না রে ভাই, মুখের উপর বলে দিল আমাদেরও বোনের সাথে মানাবে। সেই ঘরে আড্ডায় এসে হাজির হলো নাহিদ। তার মুখবি পরে আমাবস্যা, চোখ দুটো ফোলা। হঠাৎ ওকে দেখে আলোচনা থামালো ওদের। নাহিদ এসে ধীর গতিতে পাশে বসলো তীব্রর। আরমান বলল, কি রে নাইদ, তুই কি পদ্মা নিয়েছিলি? ইদারিং ঠিকঠাক তোকে পাই না কেন? নাহিদ উত্তর দিল না, মাথা নুয়ে বসে রইল। তীব্র ভ্রু কুচকে শুধালো। কি হয়েছে? সে ভীষণ দুঃখ নিয়ে জানালো, মিথিলার বিয়ে ঠিক হয়েছে। তোর ওই গার্লফ্রেন্ড? হ্যাঁ। ও। তীব্র নিরুৎসাহিত দেখে হতাশ হয় নাহিদ।
ত্রস্ত ওর হাঁটু আঁকড়ে বলে। বিট্টু, আমি ওকে খুব ভালোবাসি। ওর অন্য জায়গায় বিয়ে হলে মরে যাবো রে। তীব্রর বিশেষ প্রতিক্রিয়া হলো না, না পরিবর্তন এলো চেহারায়। কাঠখোট্টা জবাব দিল। তাহলে বেঁচে আছিস কেন? আজকেই মর। নাহিদ আহত হয়ে বলল। ভালোবাসি ভাই। নিজের আংটি বেচে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমি, আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছে। মিরাজ খোঁচা মেরে বলল। ঠিক করেছে, তোর মতো বলদার সাথে থেকে কি করবে? নাহিদ ফুঁসে উঠল। বাজে কথা বলবি না মিরাজ। পরপর কণ্ঠ নামিয়ে তীব্রকে অনুরোধ করল। কিছু একটা কর দোস্ত। ফোন কর ওকে। নাহিদ মুখশ্রী অন্ধকার করে জানালো। কিভাবে করব? সব জায়গা থেকেই তো ব্লক করে দিয়েছে। নির্বোধ, অন্য ফোন নেই? মুশফিক সিও ফোন এগিয়ে দিল। আমারটা থেকে দে। হাতে নিল নাহিদ। মিথিলার নম্বর তুলে ডায়াল করল। রিং হলো দুবার। রিসিভ হতে ভেসে এলো আওয়াজ। হ্যালো, কে বলছেন? নাহিদ ধৈর্যহীন বলতে গেল। আমি না। পথিমধ্যেই চেতে উঠল মিথিলা। তুমি আবার ফোন করেছো? এতটুকু লজ্জাও নেই তোমার? নাহিদের আবেদন। আমার কথাটা শোনো প্লিজ। চুপ, আর কখনো ফোন করবে না বলে দিলাম, ছ্যাঁচড়া কোথাকার। মুখের উপর লাইন কাটলো মিথিলা। দ্বিতীয়বারের মতো মন ভেঙে আসে নাহিদে। মান ভুলে আবার ডায়াল করতে ব্যস্ত শোনালো। বুঝলো এই নাম্বারটাও পৌঁছে গিয়েছে মিথিলার ব্লক লিস্টের আঙিনায়। নাহিদের আবেগপ্রবণ চোখ ভিজে উঠল। কোটরে চিকচিক করলো অশ্রু। তীব্র বিরক্ত গলায় বলল। মেয়ে মানুষের মতো কাঁদবি না তো। কি করব তাহলে? শুনলি তোর কথা। আজ আমি বেকার, তাই বলে ভবিষ্যতে কি কিছু করব না? ও আমায় ছেড়ে যেতে পারলো? এতদিনের সম্পর্ক একবার ভাবলেও না। মিরাজ মন খারাপ করে বলল। মেয়েরা এমনই ভাই, এদের অন্তরে লোহা গড়া। তুই কাঁদিস না, তোকে একটা ভালো মেয়ে এনে দেবো আমরা। নাহিদ হাতের তালু দিয়ে চোখ মুছল। মেয়ের অভাব হবে না জানি, কিন্তু মিথিলাকে আমি ভালোবেসেছিলাম। কি না করেছি ওর জন্য। রাত 2টা বাজে ওদের এলাকায় গিয়ে ওকে ফুচকা দিয়ে এসেছি। যখন যা বলেছে গোলামের মতো শুনেছি। আর আর সেই আমাকে এখন চায় না। তীব্র প্রতাপী গলায় বলল। ও কি চাই সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুই কি চাস। নাহিদের ব্যগ্র আঁখি ভেজা কণ্ঠে বলল। আমি ওকে চাই বিট্টু। তীব্র তাকালো। দর্পযুক্ত কণ্ঠ। তাহলে ও তোর? চমকে চাইল নাহিদ। একই রকম চমক সবার চোখে। ও বিভ্রান্ত কণ্ঠে শুধালো। কি? কিভাবে? তীব্র হাসল, খুব সামান্য। ক্রূর হাসিতে মেতে উঠল অধরপুটের কোনাকুনিতে। পঙ্কিল 2 অক্ষিতে অন্যরকম ভাষা। চেহারার পরতে পরতে খেলে গেল রহস্যের ফাঁকফোকরহীন দুর্দমনীয় জাল। চৈত্রের শুষ্ক দিন। সকালের এই প্রহর অপূর্ব মিষ্টি। ঝরঝরে রৌদ্রস্নাত আকাশের গাংচিলে আনাগোনা। পুষ্পিতা সেই উড়ন্ত চিলের ডানা দুটো দেখল খুব মন দিয়ে। চোখে মুখে কাঙ্ক্ষিত কিছু স্বপ্ন। অন্তপটে সাজানো কতক সুস্ত্রী কল্পনার আলিঙ্গন। কি স্বাধীন ওরা, কি সুখী। কোথাও শাসন নেই, বারণ নেই, কেউ নিশ্চয়ই বকে না, ধমকায় না। পুষ্পিতা আনমনা হয়ে সাদা ওই আকাশে চেয়ে। মানসপটে ভাসে শৈশবের কিছু স্মৃতি, কিছু সুন্দর মুহূর্ত, যা কোনোদিনও ঘটেনি, ঘটবেও না। তেমনি এক অপ্রত্যাশিত কাঙ্ক্ষিত জীবনের ছবি নিয়ে ভাবুক তার বক্ষস্থল কেঁপে কেঁপে ওঠে। মায়ের মুখ মনে আছে পুষ্পিতার। সালমা বেগমের সঙ্গে একটি ছবি আছে ওনার অ্যালবামে। সেখানে বাবা মা দুজনকে দেখেছে। মনির কাছে ওর আসার সঠিক বয়স কত মনে নেই, তবে বুঝতে শেখার পর সামনে ওই মমতাময়ী নারীটিকে পাওয়া। ছবিতে দেখা বাবা মাকে নিয়ে বিস্তর এক জল্পনা সাজানো পুষ্পিতা। ছোট্ট সে ছুটছে, পেছনে ভাতের থালা হাতে মা। আদুরে কণ্ঠে চোখ পাকিয়ে বলছেন, এই মেয়ে খেয়ে নে, দুষ্টুমি করে না। পুষ্পিতা শুনছে না। ছোট্ট নির্মল মুখে তার খিলখিলে ফুরফুরে হাসি। বাবা এলেন হঠাৎ, ওকে কুলে তুলে ফেললেন। দুগালে দুটো চুমু খেয়ে ডাকলেন, আমার মা। পুষ্পিতার পেলব হাত বাবার গলা জড়িয়ে ধরে। মা বাবার মুখ পুরল সুযোগে। ইস, কি সুন্দর এক দৃশ্য।
পুষ্পিতার চোখ ভিজে ওঠে। যা হয়নি, হবে না, সেসব ভেবেই হৃদয়ের আশপাশ ছেয়ে আসে অমানিসার পান। আচ্ছা, এমন হলে কি খুব ক্ষতি হতো? কেন বাবা এত নির্মম? একটা দুধের শিশুকে এতিমখানায় দিয়ে আসতে তার কি মায়া হয়নি? বুক পড়েনি? কেন মা বেঁচে রইলেন না? কেন ভাগ্যকে বোঝা কোনো অন্যের? মিথিলা, রাহাত, খোরশেদুল, মনি, এদের চারচঙ্গে একসঙ্গে দেখলে যে ওর ভারী লোভ হয়। এমন একটা সুন্দর গোছানো পরিবার কি ওর হতে পারত না? পুষ্পিতার বুক ফুঁড়ে লম্বা ব্যথাতুর নিঃশ্বাস এলো বাইরে। ভেজা চক্ষুদয় ফিরল শূন্য অম্বর হতে। সেকেন্ডেই মলিন বাতাসে শুকিয়ে গেল চ্যাটচেটে অক্ষি। নিচে তাকালো পরপর। বাসার সামনের এই রাস্তাটা স্বল্প নির্জন, যানবাহনের মাতামাতি ততটা নেই। সে সময় মিথিলা বের হয় গেট দিয়ে। ফোন টিপতে টিপতে হাঁটছে সে। মিথিলা এবার বিবিএ তৃতীয় বর্ষে, ভার্সিটি বাসা থেকে অনেকটা পথ। ওর পরনে সালোয়ার কামিজ, মুখে মাস্ক। বাবার করা নিষেধাজ্ঞায় খোলা চেহারায় যাওয়ার স্পর্ধা হয়নি। দেখতে দেখতে সে রিকশা ডেকে উঠল। পুষ্পিতা দেখে গেল ওকে যতক্ষণ দেখা যায়। মিথিলার বিয়ে পাকাপোক্ত হয়েছে। চৈত্র মাস শেষেই সেই তারিখ। পুষ্পিতার মস্তিষ্কেই পৃথিবীর পরিসর বড্ড ক্ষুদ্র। ক্ষুদ্র তার দেখাশোনার আয়তন। সে হিসেবে জগতের সর্বাধিক সুখী মেয়েটি মিথিলা। বাবা, মা, ফুটফুটে একটা আদুরে ভাই, একটি পূর্ণাঙ্গ পরিবার আছে তার। সে শুধু সুখী নয়, সবচেয়ে ধনী। উচ্ছল কদমে পাশে এসে দাঁড়ালো রাহাত। ফর্সা গা উন্মুক্ত, ভুঁড়ির নিচে পড়েছে ছাই রঙা 3/4 প্যান্ট। সেটা আবার নেমে যাচ্ছে। রাহাত টানছে ক্ষণে ক্ষণে। বাম হাতে ফোন। যতক্ষণ বাড়িতে থাকে ওর জ্বালায় সালমা নিজের ফোন কাছে পান না। সে এসেই ডাক ছুড়ল, এই ছোট বউ। পুষ্পিতা চমকে তাকালো। গোল চোখে চেয়ে পলম ঝাপটানো, ভীত কণ্ঠে বলল, কি? তোমাকে না আব্বু বারান্দায় আসতে মানা করেছিল, তাও এসেছো কেন? রাহাদের প্রশ্নে মুরব্বিয়ানা যেন কত বড় সে। পুষ্পিতা ঠোঁট উল্টালো, মাত্রই তো এলাম। আচ্ছা, যাচ্ছি। রাহাত ভীষণ চিন্তিত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বেশি এসে না। এলাকায় অনেক বড় বড় ছেলে থাকে, তোমাকে দেখলে যদি নিয়ে যাই তখন আমি ছোট বউ কোথায় পাবো? পুষ্পিতা থেমে দাঁড়ালো। পরপর হেসে ফেলল কথাটায়। প্রতিবারের মতো ওর নরম গাল টেনে দিয়ে বলল, ওরে পাকা বুড়ো রে। রাহাত হাসল। বোনের হাত ধরে নিয়ে এলো বসার ঘরে। সোফায় বসিয়ে বলল, তোমার সাথে একটা দরকারি কথা আছে বুঝলে। কাল থেকে বলার জন্য আমার পেট গুড়গুড় করছিল। পুষ্পিতা আগ্রহ ভরে শুধালো, কি কথা? যে নতমস্তকে ঝুঁকিয়ে সতর্কভাবে মায়ের ঘরটা দেখে নেয়। এই খবর পুষ্পিতা বাদে বাকিরা কেউ শুনলে সে আর আস্ত থাকবে না। রাহাত চঞ্চলভাবে পাশে বসল পুষ্পিতা, অথচ চাপা কণ্ঠে বলল, আমি না কাল খুব কাছ থেকে বিট্টু মাস্তানকে দেখেছি। বিট্টু মাস্তান? ভীতু পুষ্পিতা নামখানা শুনে শক্ত হয়ে গেল। মনে পড়ল খোরশেদুলের বলা সব বিশেষণ। সামান্য সিনেমা নাটকে মারামারি, খুনোখুনি, রক্ত দেখতে ব্যর্থ মেয়েটা আটকে উঠল সবেগে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি তুমি কি করে দেখলে? ও তোমাকে কিছু বলেনি তো? আরে না, আমাকে কিছু বলবে কেন? তুমি জানো কাল কি হয়েছে? একটা লোক জোরে বাইক চালিয়ে গেছিল, তার জন্যই বিট্টু ভাই তার জামা কাপড় খুলে নিয়েছে। জাঙ্গিয়ে পড়া অবস্থায় পুরো এলাকায় হারিয়েছে। রাহাত হাসল। কুটি কুটি হয়ে শরীর ছেড়ে দিল ফোমে। কিন্তু পুষ্পিতার একটু হাসি পেল না, বরং মায়া হলো সেই বেইজ্জত হওয়া লোকের উপর। বলল, ছি রাহাত, একজনের অসম্মান নিয়ে তুমি হাসছো? অন্যের খারাপ দেখে কি কখনো হাসতে হয়? রাহাত হাসি থামালো সহসা, সচকিতে শোধালো, তুমি রাগ করেছ? পুষ্পিতা মাথা নাড়ালো। রাহাত আনন্দ চিত্তে বলতে গেল, তারপর আমি ওই বিট্টু ভাইয়ের। পথিমধ্যে পুষ্পিতা আটকে দেয়। ভাই? গুন্ডা আবার ভাই হলো কবে? হ্যাঁ ওই। থাক থাক ভাইয়া, আর শুনবো না। এরকম মানুষ এমনিতেই আমার পছন্দ নয়। যারা মানুষকে কষ্ট দেয় তারা বাজে লোক। তুমি কিন্তু বেশি ধারে কাছে যাবে না ওদের, কেমন? রাহাতের স্ফূর্ত মুখবিবর মিয়ে গেল। কোনো রকম মাথা ঝাঁকালি ও মহাচিন্তায় পড়ল সে। এতটুকু শুনেই পুষ্পিতার প্রতিক্রিয়া ওকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল ভাবনায়।
তাহলে সে যে সকল বিকেল দুবেলা তীব্রর কাছে গিয়ে গল্প করার কথা ভাবছিল, সেটা শুনলে কি করবে আপু? গতকাল বিকেলেও করিম শাহের দোকানে গিয়েছিল রাহাত। তীব্র তাকে আইসক্রিম খাইয়েছে, হেসে হেসে কথা বলেছে। একদিনেই সে বলেছে তীব্রর বিরাট ফ্যান। মনে মনে তাকে ওস্তাদও বানিয়েছে নিজের। কিন্তু এখন কি হবে? না, এই নিয়ে আর কিচ্ছুটি শেয়ার করা যাবে না। আপু তো লক্ষ্মী মেয়ে, তাই এসব পছন্দ করবে না স্বাভাবিক। কিন্তু তীব্রকে ওর যা মনে ধরেছে তার সাথে একবেলা কথা না বলে চলবে না যে। আপু জানলে দেখা গেল শেষে আর মারপিটি শেখা হবে না। এইভাবে বন্ধুদের মারধর খেয়ে খেয়ে বড় হতে হবে। কলিং বেল বাজল তখন। পুষ্পিতা উঠে গিয়ে দরজা খুলল। ওপাশের নারীটিকে দেখে সালাম দিল প্রথমে। মৃদু হেসে বলল, আসুন আন্টি। রেহানা খাতুন রাহাতদের আগের বাসার পাশের ফ্ল্যাটে থাকেন। পুষ্পিতাকে দেখে দীর্ঘ হাসতেন। কেমন আছো? ভালো, আপনি? তিনি ভেতরে ঢুকতে ঢুকতে জানালেন, ভালো। তোমার খালা কোথায়? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। রাহাত আর বসল না, প্যান্ট টেনে হেলে দূরে কামরায় চলল। সালমা বেগমের সেলাই মেশিনের খটখট শব্দটা থামল। কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন বাইরে। ভদ্রমহিলাকে দেখে বললেন, আরে ভাবি যে, কি খবর? খবর তো আপাতত ভালো ভাই। এত ভেতরের দিকে বাসা নিয়েছেন, খুঁজেই পাচ্ছিলাম না। যে ঠিকানা দিয়েছিলেন রিক্সাওয়ালাও ছিল না। কি মুসিবত বলুন তো। হ্যাঁ, ওই আপনার ভাইয়ের অফিসটা কাছে তো এখান থেকে, তাই আর কি। সে আপনাদের সুবিধা হলেই হচ্ছে। আচ্ছা যাকে, আমার ব্লাউজ দুটো হলো ভাবি? একটা করছি ভাবি, আরেকটা বাকি। রেহেনা খাতুন চটে গেলেন এবার। এখন একটা বাকি? সে কবে বানাতে দিয়েছিলাম। আপনার তো কাল দেওয়ার কথা ছিল। এখন আমি আমার ভাইজির বিয়েতে কি পরবো? আসলে হুট করে বাসা পাল্টালাম, আবার কাল মিথিলাকে দেখে গেল, কাজের চাপে মেশিনে বসতে পারিনি। আমাকে আজকের রাতটা দিন, কাল দুপুরের আগেই পাবেন। এটা তো কোনো ভদ্র মানুষের কথা হলো না। আপনি আজ দেবেও কাল দেব করে করে আমাকে অনেক ঘোরাচ্ছেন। দুটো ব্লাউজ বানাতে এতদিন লাগে? মজুরিকে 1 টাকাও কম দেই আমি? নির্ঘাত আমারটা রেখে অন্যদের আগে বানিয়েছিলেন। না হলে এই বাসায় বসে বানাতে দিয়েছিলাম, আর এই বাসায় এসে নিতে হচ্ছে। আবার কাল আসবো বলি এত রিক্সা ভাড়া কি আপনি দেবেন? রাগে দাঁড়িয়ে গিয়েছেন রেহেনা। সালমা বেগম শান্ত কণ্ঠে বললেন, রাগ করবেন না ভাবি, আমি কাল সকালেই পাঠিয়ে দিব। কাল সকাল না ভাই, গায়ে হলো দুপুরে। আপনি আর সন্ধ্যার মধ্যেই বানিয়ে দেবেন। সন্ধ্যার মধ্যেই? হ্যাঁ, পাশের এলাকায় আমার মেয়ের বাসা। এখন সেখানে যাচ্ছি। এসে যেন দেখি হয়ে গেছে। নিহাত ভালো বানান, না হলে যাদের কথা কাজের ঠিক নেই তাদের কাছে রেহানা খাতুন ঘেঁষে না, বুঝলেন? বসবে? রেহেনা খাতুন কথা শোনার প্রয়োজন বোধ করেনি, বেরিয়ে গেলেন তেজি পায়ে। সালমা খাতুন দীর্ঘশ্বাস ফেললেন। শুকনো মুখে বসলেন চেয়ারে। হাতে এত কাজ, সন্ধ্যার মধ্যে পারবেন করে দিতে? না দিলে তো আবার কথা শুনবেন। অবশ্য উনি কমই শুনিয়েছেন, এর থেকে আরও কত কি শোনায় অনেকে। তাদের পারিবারিক অবস্থা সচ্ছল। খোরশেদুল মোটা মাইনে পান, যা দিয়ে সব আরামসে চলে। এসব জামা কাপড় সেলাইয়ের কাজ করার দরকার ছিল না, শুধুমাত্র পুষ্পিতাটার জন্যেই। খোরশেদুলের চোখে মেয়েটা বোঝা, ঘরের বাড়তি লোক। শুরু থেকেই ওর তার সাফ সাফ বাক্য ছিল, বাড়িতে কুকুর পুষলেও মানুষ খেতে দেয়, তাই ওকে খাওয়াবো। কিন্তু ওর পেছনে কোনো খরচ করতে আমি পারবো না। পড়াশোনা তো হবেই না, অন্যর মেয়েকে শিক্ষিত করে আমার কি লাভ? এত নষ্ট করার মতো টাকা নেই আমার। সালমা বেগম সেদিন যোগ্য জবাব দিতে পারেননি। কেবল ব্রিমুরও আহত চোখে চেয়েছিলেন স্বামীর দিকে। শেষে বলেছিলেন, ওর সব খরচ আমার, তুমি শুধু মেয়েটাকে থাকতে দিও, তাহলেই হবে। কিশোরী বয়সে 2 বোন একসাথে টেলার্সের কাজ শিখেছিলেন। মায়ের নিতান্তই শখের বশে শিখিয়েছিলেন মেয়েদের। সেদিন পুষ্পিতার জন্য ওইটুকুন কাজে দিল। এ নিয়েও খোরশেদুলের ছিল চরম আপত্তি। তার মতো মন্ত্রণালয়ে কর্মরত একজন লোকের স্ত্রী আশেপাশে মানুষের জামা সেলাই করবে? কিন্তু যুক্তিতর্কে পেরে উঠলেন না সেবার।
সেই থেকেই সালমা বেগম পুষ্পিতার পড়ার খরচটুকু এই দিয়েই চালাচ্ছেন। কিন্তু এই যোগান যে আহামরি হচ্ছে না। শহরের স্কুল কলেজে পড়ার মতো সচ্ছলতায় কুলোচ্ছে না। ওই জন্যই মিথিলা রাহাতের মতো ভালো উন্নত স্কুলে চোখে দেখেনি মেয়েটা। ওদের মতো কোচিং টিচার কিচ্ছু পায়নি। সালমার ভেতরটাই নিয়ে আক্ষেপে ফেটে যায়। মেয়েটা যখন শক্ত অঙ্ক কষতে গিয়ে হিমশিম খেত, ছুটে এসে জিজ্ঞেস করত, মনি এটা কিভাবে করব? বুকটা ছিঁড়ে যেত তার। তারপরও দুই বাবা মেয়ের নীরব অত্যাচার তো আছেই। মিথিলা ওকে নিজের চেয়ার টেবিলে বসতে দেয় না, শব্দ করে পড়তে পারে না। তারা বিরক্ত হয়। পুষ্পিতা পড়তে বসলেই চলে হাজারটা কাজের হুকুম। সালমা বেগম তর্ক করতে করতে হাঁপিয়ে যান। আর কত বোঝাবেন? যাদের বিবেক থেকেও নেই তাদের বোঝানো অসম্ভব। পুষ্পিতা অতটুকু সময়ে নিরিবিলি পড়তে পারে যেটুকু সময় বাবা মেয়ে ঘরে থাকে না। তাই যা পারে যা রেজাল্ট করে সব নিজের চেষ্টায়। সালমা বেগমের ধ্যানের সুতো ছিল একজোড়া কোমল হাতের স্পর্শে। পুষ্পিতা মেঝেতে বসে হাঁটু আঁকড়ে ধরেছে ওনার, মাথাটা গুজে দিয়েছে করে। নাক টানার আওয়াজ পেতেই সালমা উদ্বেগ নিয়ে ওর মুখ তুললেন। কাঁদছিস কেন? পুষ্পিতার দীঘল আঁখি চলমরে ভেজা গলায় বলল, আমার জন্য সবাই তোমায় কথা শোনায় মনি। কে বলল তোর জন্য শোনায়? আমি জানি তুমি আমার জন্য এত কিছু করছো মনি। আমার সামনে কেউ তোমাকে কিছু বললে আমার খুব কষ্ট হয়, রাগ হয় নিজের প্রতি। তুমি এসব ছেড়ে দাও মনি, দরকার নেই আমার লেখাপড়ার, আর পড়বো না আমি। সালমা ক্ষেপে বললেন, এক চর মারবো। এসব কি কথা? তুই পড়াশোনা ছাড়বি বলে এমন খাটছি এত বছর? পুষ্পিতার অশ্রু কপল ছুড়ো। কিন্তু সবাই যে তোমায় কথা শোনায়, খালো জানো তো কত কি বলে। এত অশান্তি কেন সইবে আমার জন্য? বলুক, ওসব আমার গায়ে লাগে না। তুই আমার পেটের মেয়ে হলে কি এদের জন্য এসব থামিয়ে দিতাম? তাহলে এখন কেন থামাবো? যে যা পারে বলে যাক আমায়। শুধু তুই নিজের জায়গায় স্থির থাকিস পুষ্পিতা। মনে রাখবি, তোর জীবনের বাকি 5 জনের মতো সুগম নয়। এত সহজে যদি হার মানবি তাহলে তুই কেমন যুদ্ধ করলি এতদিন? আমি যে চাই তুই অনেক পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, নিজের পরিচয় বানাবি। কেউ তোকে বোঝা বলবে না, খারাপ কথা বলবে না, কষ্ট দিবে না। সেসবের জন্য যা সাহায্য করার আমি করব। খবরদার আর পড়া ছাড়ার কথা বলবি না, মনে থাকবে? পুষ্পিতার ঠোঁট চেপে দৃষ্টি নামারো। সালমা গাল মুছিয়ে বলে, বোকা মেয়ে, কাঁদলে কি সব কিছু সমাধান হয়? বর্তমান পৃথিবীতে তোর মতো নরমদের কোনো দাম নেই রে মা। শক্ত হতে শেখ। আচ্ছা, কাজ ঠিকঠাক না হলে সবাই তো কথা শোনাবেই। তুই যদি স্কুলে পড়া না পারিস, ছাড় বকে না। পুষ্পিতা আস্তে মাথা দৌড়ালো। এই যে তোর খালু যান অফিসে যান, ওখানে 19-20 করলেই বস বকে না? তাহলে এগুলো ধরতে নেই, আর তোকে এসব ভাবতেও হবে না। একদিন পর রেজাল্ট বের হবে, তারপর তুই ভার্সিটিতে যাবি, লেখাপড়া শেষ করে চাকরি করবি। যারা তোকে আশ্রিতা বলে খোঁচা দেয় তাদের দেখিয়ে দিবি, পারবি না? পুষ্পিতা ওনার হাত দুটো মুঠোয় নিয়ে বলল, তুমি পাশে থাকলেই সব পারবো। সালমা বেগম মুচকি হাসলেন, মাথায় হাত বুলিয়ে টেনে নিলেন পক্ষে। আমি সব সময় তোর সাথে আছি। পুষ্পিতা মিশে রইল ওই বুকে। একটু আগে মায়ের জন্য করা মন খারাপ নির্নিমেষ মুছে গেল। সালমা বেগমের শরীর থেকে ছুটে আসা স্নেহের ঘ্রাণে জড়িয়ে গেল অন্তপুর। কে বলেছে মা নেই, ও অনাথ? এই তো ওর মা। এই যে শাফিনের মুখের দশা করুন, চোখে মুখের অবস্থা ভালো না। কাদো কাদো চেহারা, চিন্তায় কেমন ফেসফেসে শ্বাস নিতে নিতে তীব্রর পাশে এসে দাঁড়ালো। তীব্র এক পল চাইল ওর দিকে। তার দলবলের মধ্যে শাফিন সব থেকে ঘনিষ্ঠ। সামনের দিকে ফিরে বলল, এই অবস্থা কেন? নাহিদের মতো কি তোর গার্লফ্রেন্ডও ভেঙে যাচ্ছে? পাশ থেকে সশব্দে হেসে উঠল সবাই। মজা পেয়েছে ওরা। শুধু নাহিদ গাল ফোলালো, ঠোঁট উল্টালো শিশু ন্যায়। কিন্তু শাফিনের মুখবিবরে পরিবর্তন দেখা গেল না, বরং চেহারায় মেঘ ঘনানো আরেকটু। মিরাজ বলল, কাল লেট নাইট পার্টি করেছি মা আমার, কি ঝাক্কাস ক্লাব, ফোন তোলনে মিস করে গিয়েছো।
শাফিন জবাব দিল না, মর্মাহতের ন্যায় আওড়ালো। আম্মু খুব অসুস্থ রে বিট্টু। কাল রাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সারা রাত হাসপাতালে ছিলাম, সকালে বাড়ি রেখে এখানে এলাম। সবার হাসি খুশি মুখশ্রী উবে গেল অমনি। তীব্র তটস্থ নজরে চেয়ে বলল, কিছু জানাসনি কেন? মাথায় কাজ করছিল না, বোনটা এত কাঁদছিল, আমিও প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। আম্মুকে এত অসুস্থ কোনোদিন দেখিনি, হয়তো বুঝতে দেয়নি আমায়। কাল প্রথম ফিল করলাম বেঁচে থাকতে মাটার ওপর বটবৃক্ষটা তো খুব দরকার রে। আজ বাবা থাকলে হয়তো। শাফিন থামল, গলা ধরে এসেছে ওর। তীব্র বলল, এখন কি অবস্থা? ভালো না, দুটো কিডনি ধরে গেছে। খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট না করলে হয়তো বাঁচানো যাবে না। বলতে গিয়ে কেঁদে ফেলল। আরমান বলল, তাহলে ব্যবস্থা কর, দেরি করছিস কেন? অনেক টাকার ব্যাপার, দেশে হবে না। ইন্ডিয়ার অ্যাপেলো সাজেস্ট করেছেন ওনারা। আর ওটা যে কেমন ডাকাতে হাসপাতাল জানিসই তো, লাখ পাঁচেক ছাড়া নড়তেই পারবো না। আর এই মুহূর্তে 5 লাখ টাকা আমার কাছে অনেক কিছু। মিরাজ উৎকণ্ঠিত হয়ে বলল, এখন তাহলে উপায়? শাফিন হতাশ কণ্ঠে বলল, জানি না রে, বাইকটা বেচে দেবো ভাবছি, ওটা দিয়ে যা পাবো আপাতত চলবে। থামলো। শ্বাস টানার আগেই তীব্র ঠাস করে একটা চড় বসালো ওর গালে। শাফিন চমকে গেছে, ভ্যাবাচাকা খেয়ে গাল ধরে বলল, কি করলাম? তীব্র নিশ্চুপ, ঘাড় বাঁকালো মিরাজের দিকে। এই মাসের চাঁদা তুলেছিস? হ্যাঁ, সে তো 1 তারিখে উঠিয়েছি, সব কয়টা মিলে ওড়াধুরা উড়িয়েছি পার্টি করে। তীব্র দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ায়, ভাবে কিছু। প্যাকেট থেকে সিগারেট তুলতে গিয়ে দেখলো খালি। আরমানকে বলল, সিগারেট আনা তো। তোর ভাই দামি সিগারেট, করিমের দোকান তো বন্ধ, অন্য দোকান থেকে আনবো। আন। আরমান রাস্তার ওই পারে দোকানে গেল। সে ওদের দলবলে নাম লিখিয়েছে নতুন। দোকানদার চিনতেন না, বললেন, টাকা? সে চিলিয়ে ডাকলো, বিট্টু টাকা। নাম শুনেই দোকানদার ভয় পেলেন। তীব্রর ঘোলাটে নজর তাক হলো, ঠান্ডা গলায় শুধালো, তোর টাকা লাগবে? লোকটি শশব্যস্ত বললেন, না না ভাই, আপনার লোক বুঝেনি, লাগবে না টাকা। আরমান ঠোঁট চেপে হাসল। রাস্তা ডিঙিয়ে ফিরে এলো। আস্ত প্যাকেট ছিঁড়ে সিগারেটের তামাটে মাথা ধরালো নিচ থেকে, বাড়িয়ে দিল তীব্রর দিকে। শাফিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে তখনও, বোকা বোকা চোখ ফ্যালফেল করছে। চর কেন খেয়েছে বুঝতে পারছে না। ও তো খারাপ কিছু বলেনি, একটুখানি কষ্টের কথা শেয়ার করাতে মালো কেন বিট্টু? সাদাটে ধোয়ার কবলে তীব্রর নাক মুখ ঠেকে যায়। সুতনু বখাটের ঠোঁটে জল জলে সিগারেট সৌন্দর্য ফোটায় দ্বিগুণ। ফোন বাজল তখন, রিংটনের করার শব্দ ভেসে এলো। জিপের সিট থেকেই ফোন এনে এগিয়ে দেয় মুশফিক। তীব্র স্ক্রিনে চাইল, ধরল। কোথায় তুই? যেখানে থাকার কথা। ব্যাকা উত্তরে জামশেদ নাক ফোলালেন। একটু থেমে শান্ত কণ্ঠে বলেন, এক্ষুনি একবার আমার অফিসে আসতে পারবে? কথা ছিল। আসছি। লাইন কাটল তীব্র। উৎসুক দলের দিক চেয়ে জানালো, মন্ত্রী মশাইয়ের কল, দাওয়াত দিয়েছেন অফিসে। মিরাজ বলল, আমিও যাই। আয়। মিরাজ জিপের দরজা খুলে ভদ্রে নেই বসত, অথচ স্ট্যান্ড ধরে লাফ দিয়ে ভেতরে ঢুকল তীব্র। সময়টাই তাকে মনে হলো কাদম্বিনী কোলে ঘেঁষে ছুটে চলা দাপুটে এক বাজ পাখি। জামশেদ তালুকদারের কেবিনের সামনে আসতেই গার্ড এসে সামনে দাঁড়ালেন। বাধা পেয়ে থামলো ওরা। তীব্র ভ্রু পাকালো। গার্ড নম্র গলায় বলেন, স্যারের কেবিনে যেতে হলে আগে বড় স্যারের অনুমতি নিতে হবে। তীব্র নিরুৎসাহিত। তোর স্যার আমায় ডেকেছে, আমি এসেছি। এখন অনুমতি নেব কি নেব না সেটাও আমি বুঝবো। কিন্তু স্যার। কথা সম্পূর্ণ হলো না। তীব্র উচ্ছিষ্টের ন্যায় লোকটির বুকে এক হাত দিয়ে ধাক্কা মারল। তিনি পিছিয়ে গেলেন 2 কদম। তীব্রর চোখ মুখ দেখে ফের কিছু বলার সাহস হলো না। জামশেদের বড়সড় কেবিন, 2 দেয়ালে 2টো এসি ঝুলছে। পেছনে ঝুলছে দেশের প্রধানমন্ত্রী আর তার পিতার ছবি। টেবিলে রাখা নেম প্লেটে লেখা স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার। হাতের বাঁ পাশে রাখা বাংলাদেশের পতাকার ক্ষুদ্র ভাস্কর্য। মনোযোগ সমেত কিছু লিখছিলেন তিনি।
এর মধ্যে দরজা এলো তীব্র, 2 আঙুল দিয়ে টোকা দিল কাছে। জামশেদ মুখ তুললেন। ছেলেকে দেখে চেহারা বদলালো না। টোকা শুনে বুঝেছেন এটাকে। আজ অবধি যতবার তীব্রর আগমন ঘটেছে ভদ্রভাবে হয়নি, ন্যূনতম সভ্যতা ছেলেটা শেখেনি। তিনি লেখা বন্ধ করলেন, কণ্ঠ গম্ভীর। এসো। তীব্র ঢুকলো সোজা টেবিলের কাছে এসে বলল, অফিসের লোকদের একটু ভদ্রতা শেখাবেন। কার সাথে কি বলতে হয় জানে না। এখানে আমার অসম্মান হলে আমি কিন্তু অনুরোধ করে মরলেও আসবো না। জামশেদ জবাব দিলেন না। আশ্চর্য হলেন ভেতর ভেতর। যার নিজের মধ্যে ভদ্রতার ছিটে ফোটা নেই, সে আবার অন্যকে নিয়ে কথা বলে। পেছনে মিরাজকে দেখে ভ্রু কুচকালেন, শুধালেন। ওকে। মিরাজ গুটিয়ে এলো। এমনিতেই ওর ভয় লাগছে এখানে আসা থেকে। চারদিকে এত পুলিশ গার্ড জীবনে কোনো মন্ত্রীর অফিস সে দেখেনি। আমার বন্ধু। জামশেদের ভ্রু মসৃণ হলো। তীব্রর বন্ধুদের নমুনা তার জ্ঞাত। এই তো চেহারার অবস্থা দেখে বোঝা যাচ্ছে। মিরাজ অস্বস্তি সমেত হাত উঁচিয়ে সালাম দিল। তিনি উত্তর করলেন না বোধ হয়, তবে গমগমে গলায় বললেন, শার্টের বোতাম লাগাও। মিরাজ থতমত খেল। তৎপর হাতে এলোমেলো শার্টের বোতাম লাগালো। একবার চাইল তীব্রের দিক। ওর থেকেও তার বোতাম একটা বেশি খোলা। ফর্সা বক্ষপট একেবারেই হা করে আছে। ভাবলো ওরটাও লাগিয়ে দেবে কিনা। হাত দুটো সুরসুর করলো। পরক্ষণেই দমালো নিজেকে। দাঁড়িয়ে থাকতে চাইল নিশ্চুপ। জামশেদ তাতেও বাদ সেধে বললেন, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, তীব্রর সাথে আমার কথা আছে। মীরার প্রশ্ন নিয়ে চাইল কি করবে। তীব্র চোখ দিয়ে বোঝালো যেতে। ঘাড় হেলালো সে। বিনা বাক্যে বেরিয়ে গেল। জামশেদ চেয়ার দেখালেন। বসো। লাগবে না। বসলে কি সমস্যা? তীব্রর মুখে চুইংগাম চিবোতে চিবোতে বলল, আমার বসার স্টাইল আপনার পছন্দ হবে না। আপনি বলুন, আমি শুনছি। জামশেদ ছোট্ট শ্বাস ফেলেন, শুধালেন, বাড্ডার সাবেক এমপি সিকান্দারকে চেনো? না। নামও শোনোনি? না। দেখেছিল তো একবার? মনে নেই, কাজের কথা বলুন। তোমাকে ওর কাছে যেতে হবে। গিয়ে? জামশেদ বিরতি নিলেন, খানিক চুপ থেকে বলেন, গত মাসে এসপি কামরানের একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়েছিল। ওকে সাসপেন্ড করার মতো অবস্থা প্রায়, কিন্তু আমার জন্য ওর চাকরিটা বেঁচে যায়। ওই সময় ওর সাথে ফোনে কথা হয়েছিল আমার। সেখানকার একটা রেকর্ডস ক্লিপ সিকান্দারের হাতে পড়েছে। কিভাবে পেয়েছে জানি না। ও সেটা নিয়ে আজ 3 দিন ধরে আমাকে ব্ল্যাকমেইল করছে। মোটা অঙ্কের টাকা চাইছে, সাথে ওর অবৈধ মালামাল পাচার করার সহযোগিতা। না হলে হুমকি দিচ্ছে ক্লিপ নেইটে ছড়িয়ে দিবে। আর একবার সেটা পাবলিকের কাছে গেলে বুঝতেই পারছো কি হবে। জামশেদ যতটা গুরুতর ভঙ্গিতে বললেন, তীব্রর উপর লেশ মাত্র প্রভাব পড়ল না তার। বিদ্রুপ করে বলল, সোজাসুজি বললেই হয়, আপনার ঘুষ চাওয়ার সিক্রেট আটকা পড়েছে সেখানে। জামশেদ চোখ নামালেন। ছেলের কাঠখোট্টা কথাবার্তায় বিরক্ত সে। তীব্র ঠোঁটে চটচটে হাসি, বলল, এখন সিকান্দারের থেকে ওই ক্লিপ আমাকে উদ্ধার করে আনতে হবে। মাস্তান ছেলে পছন্দ না, অথচ তার মাস্তানি সুবিধা নিচ্ছেন। এই না হলে রাজনীতিবিদ বাপ। জামশেদ রেগে বললেন, এত কথা বলতে বলা হয়নি তোমায়। কাজটা করবে কিনা শুধু সেইটুকু বলো। আপনার হাতে অন্য অপশন আছে? নিভে গেলেন তিনি। এই কাজের জন্য যতটা সাহস বিচক্ষণতার দরকার, তীব্রর থেকে ভালো কেউ নেই। থেমে থেমে বলেন, তুমি আমার ছেলে, সবচেয়ে বিশ্বাসী লোক। এরকম একটা কাজ আমি কেন অন্য কাউকে দিব? তীব্র তুচ্ছ হাসল, বলল, আমি রোদের মধ্যে মানুষকে ভয় দেখিয়ে টাকা নেই, আর আপনি নেন এসি রুমে বসে ঠান্ডা মাথায়। অথচ দুটোই কিন্তু অবৈধ। এদিক থেকে দেখতে গেলে আপনি আমি দুজনেই এক, তাই না? জামশেদ অতিষ্ঠ ভঙ্গিতে মাথার দুপাশ চেপে ধরলেন। তার সহ্য শক্তি তীব্রর সামনে এলে কিভাবে যেন তরতর করে বেড়ে যায়। চাইলেও সঠিক উত্তর দিতে পারেন না, চুপ করে থাকেন। তীব্র নিজেই বলল, কাজটা করব, কিন্তু শর্ত আছে আমার। জামশেদ তাকালেন। কি শর্ত? 5 লাখ টাকা লাগবে। জামশেদ দ্বিতীয় প্রশ্ন করলেন না। বেশি ঘাটালে তীব্র পেকে বসবে নিশ্চিত। সহজ কণ্ঠে বলে,
আবুলের থেকে চেক নিয়ে যাও। তীব্র তুষ্ট গলায় বলল, গ্রেট, আপনার কাজ কালকের মধ্যেই হয়ে যাবে। জামশেদ উত্তর দিলেন না। তীব্র বেরিয়ে গেল। তিনি চেয়ে রইলেন ওর গমন পথে, মুখ ফুলিয়ে স্বস্তি শ্বাস ফেললেন। তীব্র যখন বলেছে কাজ হবে, তিনি শতভাগ নিশ্চিত তা হবে। দরজায় টোকা পড়ায় আবুল হাসান বিরক্ত বিস্মিত। এই অফিসে জামশেদের পরের সম্মান তার। ওনার কাজে লাগলে তাকে ফোন করে ডেকে নেন, কেবিনে আসেন না। তাহলে দরজায় এমন ঠোকাঠুকি করে কার সাহস? তিনি তেতে উঁচু গলায় বললেন, এই কে রে? তীব্র দৌড় ছেড়ে দিল। দেয়ালের এপারে এসে বাড়ি খেল কাঠ। উৎকট আওয়াজ আর ওর মুখটা দেখেই চুপসে গেলেন তিনি। তীব্র দাপুটি গলায় বলল, তোর বাপ? আবুল সবেগে উঠে দাঁড়ানি, চেয়ার রেখে এগিয়ে এলেন ত্রস্ত। স্যার আপনি? আমি বুঝতে পারিনি। আসুন স্যার আসুন। কি সৌভাগ্য আপনি আমার কেবিনে। তীব্র ভেতরে ঢুকলো, সাথে মিরাজ। তার চোখ অফিসের কোনাকানিতে, চোখ জুড়ে বিস্ময় আর মুগ্ধতা। আবুল সিও চেয়ার হাত দিয়ে মুছে তীব্রর দিক এগিয়ে দিলেন। বসুন স্যার। বসল তীব্র। পায়ের উপর পা তুলে এক হাত সরালো হাতড়ে, চোখ ছোট করে বলল, তোর অতি ভক্তি দেখলেই আমার হাত চুলকায়। ইচ্ছে করে তোর ভোতা নাকটা এক ঘুষিতে ফাটিয়ে দেই। মিরাজ ঠোঁট চেপে হাসি আটকাতে চাইল, অথচ গহব্বর ফুরে ফিক ফিক শব্দে বেরিয়ে এলো তা। আবুল হতভম্ব হয়ে বললেন, আমি কি করেছি স্যার? তীব্র চসূচক শব্দ করল। সেটাই তো সমস্যা, কিছু করছিস না। আচ্ছা ওসব বাদ, ফটাফট একটা 5 লাখ টাকার চেক দে। আবুল হাসান ভ্রু কপালে তুলে বললেন, এত টাকা? হঠাৎ এত টাকা কেন স্যার? তীব্র উষ্ণ আর চোখে চাইল। তিনি ঘাবড়ে বললেন, দিচ্ছি। মুখ কালো করে চেক আনলেন তিনি। তীব্রর দিক বাড়িয়ে দিলেন বিনয়ে। সে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। একবার দেখলো টাকার অঙ্ক, তাকালো আবুলের দিক। আচমকা বিক্ষিপ্ত এক দানবীয় থাপ্পড় সপাটে বসালো ওনার গালে। শক্তপোক্ত চড়ে আবুল ছিটকে গিয়ে পড়লেন পাশের চেয়ারের উপর। বাম চোখের চশমার গ্লাসটা ভেঙে খসে পড়ল ফ্লোরে। প্রকাণ্ড হকচকিয়ে চাইলেন, ভয়ার্ত গলায় বললেন, টাকা তো ঠিকঠাকই দিলাম স্যার। তীব্র সে চেয়ারের উপর পা তুলে দেয়, ঝুঁকে যায় হাটের ওপর, অলস ভঙ্গিতে জানায়, টাকার জন্য নয়, মাইকটা তোর সাহসের পুরস্কার। তীব্র রেজা তালুকদারকে প্রশ্ন করলি, উপহার নিবি না? আবুল হাসান ঠোক গিললেন, কোনো মতে সোজা হলেন, কণ্ঠ নরম করে আবেগ জড়িয়ে বললেন, আমি তো আপনার বাবার বয়সী। তীব্র ক্রূর হাসল। মিরাজের দিক চেয়ে দেখল সেও হাসছে। তারপর ফিরে বলল, দাদার বয়সী লোককে পেটানোরও রেকর্ড আছে আমার, ডেমো দেখবি? আবুল হাসান শঙ্কিত চেহারায় মাথা নাড়লেন দুপাশে। তীব্র ওনার গাল চাপড়ে বলল, ভয় পাস না, আজ আর মারব না। তুই আমার বাবার পোষা বিলাই, ম্যাও ম্যাও করবি, লেজ নাড়বি, ব্যাস। এর এক দণ্ড বেশি করেছিস তো। আঙুল উচালো সে, ছুড়ল নীরব শব্দহীন গর্জন। তীব্র হাঁটা ধরল। মিরাজ দাঁত মেলে হাসছে, কাণ্ডগুলো ভীষণ মজা পেয়েছে ও। আবুলের দিক চেয়ে বিড়বিড়িয়ে বলল, ঠিক হয়েছে। সেই হাসি, কথা আর তীব্রর পিঠের দিক চেয়ে জ্বলন্ত শিখার ন্যায় টকবগালেন আবুল। ভেতর ভেতর পুষলেন আগ্নেয়গিরির উত্তপ্ত সীমাশূন্য দগ্ধ নাভা। ছোটখাটো তবে আকস্মিক থাপ্পড় খেয়ে সাফিন থম ধরে বসে। এমনিতেই ওর মন খারাপ। মায়ের চিকিৎসা কিভাবে করবে তা নিয়ে মাথা এলোমেলো। বাবার পেনশনে সংসার চলে, ওর নিজের তো ইনকাম নেই। বিট্টুর সঙ্গে যা কামায় তা খরচ হয় নিমিষেই। সাফিনের মস্তিষ্কে হঠাৎই বিবর্ণ বাস্তব সাঙ্গপাঙ্গ সমেত হানা দিল। বোনটা বড় হচ্ছে, বিয়ে দিতে হবে একদিন। কিভাবে কি করবে ও? সারাদিন রংবাজি করলে তো আর সঠিক সুরাহা হবে না। ওর কি আবার একটা চাকরির জোগানে নামা উচিত? কিন্তু নেমেছিল তো একবার। ঘুষ ব্যতীত কেউ কাজ দিতে রাজি না। যেখানেই যায় লাখ লাখ টাকা ডিমান্ড তাদের। সেসবের প্রতি নিবিষ্ট হয়েই তো এই পথে নামল। আড্ডা, মারামারি এসবে এখন অন্যরকম সুখ। পাশে বসা সবাই গল্পে ব্যস্ত। সামনে দিয়ে এক স্কুল পড়ুয়া মেয়ে গেল। আরমান সিটি বাজালো। মুশফিক বলল, পিচ্চি মেয়ে, বউ হবা? মেয়েটি কথা বলল না, তাকায় উনি। চুপচাপ মাথা নুয়ে হেঁটে গেল।
তাদের প্রমোদ কণ্ঠস্বর আজকে শাফিনের উপর প্রভাব ফেলল না। সে একই রকম হতাশ ভঙ্গিতে বসে। তীব্রর জিপ এসে ভিড়ল তখন। মিরাজ নামলো সে। শাফিন একবার চোখ তুলে ওদের দেখে আবার পায়ের পাতার দিকে চাইল। আচমকা সামনে প্যাকেট জাতীয় কিছু দেখে মুখ তুলল। চাউনিতে প্রশ্ন। তীব্র অধৈর্য। ধরবি? হা করে কি দেখছিস? কি এটা? খুলে দেখ। বলেই ব্যাগটা ছুঁড়ে ফেলল উড়ুর ওপর। শক্তপোক্ত জিনিস। শাফিন সহ সবাই উৎসুকে। সে কালো প্যাকেটে আস্তে ধীরে ছড়ায়। উন্মুক্ত হয় পুরো টাকার কয়েকটি বান্ডেল। চোখ বেরিয়ে আসে ওদের। শাফিন ঠোঁট ফাঁকা করে বলে, এত টাকা? তীব্রর ভাবভঙ্গি উদ্বেগহীন। বরাবরের মতো জিপের ফ্রন্টে উঠে বসল। সাবলী জবাব দিল, 5 লাখ আছে। তোর মায়ের চিকিৎসা এবার কনফার্ম। শাফিন স্তব্ধ বিহ্বল। এমনকি চমক মিরাজের চোখে মুখেও। তীব্র চেক ক্যাশ করিয়েছে যখন তখনও বোঝেনি। ও এতগুলো টাকা শাফিনকে এমনি এমনি দিয়ে দিল? এত বড় মনোর? শাফিন স্তম্ভের ন্যায় শক্ত হয়ে বসে রইল কিয়ৎক্ষণ। তীব্র ভ্রু উঁচায়। শালা এত কি ভাবছিস? আমি থাকতে তুই বাইক বেচবি? বিখ্যাত বিট্টু মাস্তানের নাম খারাপ করবি? শাফিনের দৃষ্টি মার্বেলে। ধাতস্থ হতে সময় লেগেছে অনেক। পরপর ঝড়ের বেগে উঠে গিয়েই ঝাঁপিয়ে পড়ল তীব্রর ওপর। কাঁধ ভিজিয়ে দিল অশ্রুতে। খান্নার দমকে কথা বের হলো না, তবে স্পষ্ট তার কৃতজ্ঞতা। তীব্র ফোঁস করে শ্বাস ফেলে শাফিনের পিঠে হাত বোলালো। বাকিরাও মুগ্ধ হাসে। মিরাজ ছুটে এসে ওপর থেকে জড়িয়ে ধরে দুজনকে। ওর দেখা দেখি বাকিরাও এলো। যারা তীব্রর ছোট, কেবল সাহসের অভাবে দাঁড়িয়ে তারা, তবে বশীভূত অনুরূপ। বকাটে বিট্টু মাস্তানের অন্যরকম উদার মনের হদিস পেয়ে ভীষণ আবেগে আপ্লুত। পুষ্পিতার রেজাল্ট দিয়েছে। জিপিএ টেনে টুনে বরাবর 3.96 এসেছে। আর এই নিয়ে সেই থেকেই খোরশেদুল আর মিথিলার কটুবাক্যের শিকার সে। উঠতে বসতেই খোরশেদুল বিদ্রুপ করছেন, বলছেন, কি রেজাল্টের সিঁড়ি? এই রেজাল্ট নিয়ে নাকি আবার ভালো ভার্সিটিতে পড়তে চাও সালমা? রেজাল্ট হচ্ছে আমার মেয়ের 80-র নিচে আজ অব্দি নাম্বার পাইনি। তোমার বোন ঝিঝিকে বরং বলো ওর পা ধুয়ে একটু পানি খেতে, তাহলে যদি তোমার কষ্টটা সার্থক হয়। পুষ্পিতা লজ্জায় মাথা নামিয়ে ফেলল। পৈশাচিক তাচ্ছিল্য হাসল মিথিলা। রাহাত পুষ্পিতাকে দেখল নিঃসহায়ের মতন। যতটা আনন্দে মাংসের হাড় চিবোচ্ছিল, হারিয়ে গেল সব। সালমা বেগম তপ্ত কণ্ঠে বললেন, তোমার মেয়ের প্রতিটা সাবজেক্ট টিচার দেয়া হয়েছে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট সে, এক্সট্রা কোচিং ক্লাস তো ছিলই। এত সুবিধার পরও যদি 80-র ঘরে নাম্বার না পায় তাহলে সেটা লজ্জার ব্যাপার। আর পুষ্পিতা যা পেয়েছে নিজের চেষ্টায়, একা একা পড়েছে, তাই ও সামান্য পাশ করলেও আমি খুশিই হতাম। খোরশেদুলের হাসি কমে গেল। তিক্ত গলায় বললেন, পৃথিবীতে তুমি একমাত্র মহিলা যা নিজের থেকে অন্য মেয়ের জন্য দরদ বেশি। তাতে তোমার সমস্যা কোথায়? পুষ্পিতারও হাত আর চলছে না ভাতে। মুখে নেওয়াটুকু কাটার মতন বিঁধে রয়েছে গলায়। এই রোজকার কলহে সে ক্লান্ত, বিধ্বস্ত। সালমা বেগমের ঢিলে ঢালা বোরকা পুষ্পিতার গা থেকে যেন খুলে খুলে পড়ছে। নিঃসন্দেহে আরেকজন ঢুকতে পারবে এর মধ্যে। নিকাব বেঁধে একবার আয়নায় চাইল সে। কারো জুব্বার ন্যায় আবরণে নিজেকে দেখে হেসে ফেলল। রাহাত জুতো পরেছে সোফায় বসে। চর্বিযুক্ত প্যাটটার কারণে ফিতে বাঁধতে যান বের হয় সবসময়। এইটুকুতেই নাদুস নুদুস গতরটা হাঁপিয়ে এলো। ডান পায়েরটা কোনো রকমেও পড়তে পারলেও বাম পা অব্দি হাত পৌঁছানো দুঃসাধ্য যেন। বিফল শ্বাস সারল সে। মিথিলা ফোনে চোখ রেখে ডাইনিংয়ে জল খেতে এসেছে তখন। রাহাতকে দেখেই বলল, আপু আমার জুতোটা পরিয়ে দাও না। মিথিলা খ্যাক করে উঠল, পারবো না, নিজেরটা নিজে কর। এলেন আমার জমিদার, ওনার জুতো পরিয়ে দাও। রাহাতের চেহারায় আমাবস্যা ঘনায়। আহত লোচনে চেয়ে রইল বোনের দিক। মিথিলা সেসবের তোয়াক্কা দেখায় না। গ্লাস ফাঁকা করে ফের ঢোক গিলে ঢুকে গেল কামরায়। পুষ্পিতা তৈরি হয়ে বসার ঘরে আসে। রাহাতকে হতাশ ভঙ্গিতে বসা দেখে মুচকে হাসল। বলতে হয়নি, নিজেই পায়ের কাছে বসত। জুতোতে হাত দিতেই হাসল রাহাত। ছোটপুর প্রতি তার ভালোবাসা আর টান আগেই ছিল।
এইবার আর এক ধাপ বৃহৎ হয় তা। সালমা বেগমও তৈরি। ক্ষুদ্র পার্সের হুক লাগাতে লাগাতে বললেন, হয়েছে তোমাদের? চল এবার, সন্ধ্যা হয়ে যাবে তো। পুষ্পিতা উঠে দাঁড়ায়। রাহাত প্রফুল্ল চিত্তে ঘোষণা দেয়, আমি রেডি। তাহলে নিচে গিয়ে রিক্সা ঠিক করো। রাহাত মাথা জাগালো। স্বতঃস্ফূর্ত কদমে দরজা খুলে দৌড়ে গেল। পুষ্পিতা হাত কষ্টাচ্ছে, কিছু বলার প্রবণতা চেহারায়। সালমার একটু নিকটে এসে আস্তে করে বলল, মনি একটা কথা বলবো। তিনি আগেই সাবধান করলেন, মিষ্টি নিয়ে কথাবার্তা বাদে। না না, ওসব না, এটা অন্য। সালমা ওর মুখের দিকে চাইলেন এবার। কি কথা? পুষ্পিতা পাশাপাশি দুটো শোবার ঘর সচেতন নেত্রে একবার দেখে নিল। খোরশেদুল ঘুমাচ্ছেন। তার নাক ডাকার ভুসভুস শব্দ এখানেও স্পষ্ট। অন্যটাই মিথিলা। দুজনের কেউই শুনতে পেলে আরেক দফা অশান্তির আশঙ্কা প্রবল। মিনমিনে করে বলল, আপুর বিয়েতে নুহাকে দাওয়াত দেব। পুষ্পিতা যতটা রয়ে সয়ে শুধালো, শোনা গেল সালমার ততদিন নিরুদ্ধে কণ্ঠ, ও মা, সে আবার বলার কি আছে? দিবি। তোর বোনের বিয়েতে বেস্ট ফ্রেন্ডকে ডাকবি না? না মানে খালুজান যদি। কিছু বলবেন না। বললে আমি তো আছি। মেয়েটা তোকে এত ভালোবাসে, তাকে এরকম বিশেষ দিনে না ডেকে পারা যায়? পুষ্পিতার দুগাল কেঁপে উঠল খুশিতে। হাস্যোজ্জ্বল চিরিকে জলজলে মুখশ্রী। তাহলে একটা কার্ড নিয়ে যাই, কুরিয়ারে পাঠিয়ে দেব। আমি নিয়ে আসছি। সালমা বেগম ফের কক্ষে ঢুকলেন। মিথিলার বিয়ের অল্প কদিন বাকি। পলাশ অতি সম্প্রতি কানাডায় শিফট হবে বিধায় সময় কম। তাই ব্যস্তভাবেই কার্ড ছাপানো শেষ করছেন খোরশেদুল। কাছের দূরের সকলকে নিয়ন্ত্রণ করবেন কাল থেকে। নুহার বাবা নেই, গত বছর মারা গিয়েছে। মা আগে থেকেই চাকরিরত ব্যাংকে। 2 মাস আগেই বাসা পাল্টে উত্তরায় পৌঁছেছে তারা। পুষ্পিতার ওর সাথে আলাপ সেই স্কুল থেকে, যখন মতিঝিলে থাকতো। মাখো মাখো বন্ধুত্ব তাদের। মেয়েটা পুষ্পিতা অন্তপ্রাণ। এই পৃথিবীতেই রাহাত আর সালমা বেগমের পর পুষ্পিতাকে ভালোবাসার তৃতীয় মানুষ। 7 বছরের এক শিশু কিশোর বেঞ্চে পা ঝুলিয়ে বসে। পরনে স্কুলের ইউনিফর্ম, পাশে রাখা ব্যাগ, 2 হাতের মুঠোয় 2টো বড় সাইজের ডেইরি মিল্ক। সারা মুখ লেপটে গিয়েছে তার প্রকোপে। আপাতত শিশুটির মন ও চোখ দুটোই চকলেটের ওপর। বেঞ্চের কাঠে সুতো দিয়ে বাঁধা বেলুনগুলোর হাওয়ায় দুলছে। দৃশ্যটি অতীব চমৎকার। কিন্তু সিকান্দার আটকে উঠলেন। পাশে বসা আরমান পেছন থেকে হাত উঁচালে। সূর্যের রোশনিতে জলজল করে মাথা তুলল তার মুঠোর শানিত ছুরির রূপ, যার এক পোচে একটি বাচ্চা তো দূর, সবল যে কেউ ঘায়েল হতে প্রস্তুত। সিকান্দারের মুখ তত্র ফ্যাকাশে হয়ে আসে। ত্রাসিত লোচন নিক্ষেপ হলেও উদ্বেগহীন তীব্রর মুখের উপর ভয়ার্ত কণ্ঠে আওড়ালেন, আমার ছেলে, ওকে কিছু করবেন না, ও ছোট অনেক। তীব্র ফোন নামিয়ে আনো, নিরুৎসাহিত জানানো, এখনো করিনি। ভালো চকলেট দিয়েছি দেখনি না? পরবর্তীতে কিছু করব কিনা সেটা নির্ভর করছে তোর উপর। 5 সেকেন্ড দিচ্ছি, ভাব। ছেলে আগে না জামশেদ তালুকদারকে বিপদে ফেলা? সিকান্দার কপালের হীরকরূপী ঘাম মুছলেন। খড়খড়ে ওষ্ঠপুট জিভে বোলালেন, চিন্তায় নিজের বাড়ির গেটে কেউ এমন নিরস্ত্র মানসিক ঠান্ডা আক্রমণ করতে পারে আজকের পূর্বে জানা ছিল না। তীব্র সিগারেট ধরালো, নাকি মুখে ধোয়া ছড়িয়ে পড়ল। সময় শেষ। সিকান্দার ঠায় দাঁড়িয়ে, লোভী মন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এই ক্লিপ তিনি কত কষ্টে জোগাড় করেছেন তিনিই জানেন। একবার কার্যসিদ্ধি হলে আর পেছনে তাকাতে হতো না। কিন্তু জামশেদ যে এইভাবে পাশা পাল্টাবে কে জানতো? তাকে মাত দিতে না পেরে তার একমাত্র ছেলেকে আটকেছে। তিনি এক পল তীব্রকে দেখলেন। সিগারেটে টান বসানোর বড়ই সুনিপুণ ভঙ্গিমা ওর। বিলাতি পঙ্কিল 2 অক্ষি শীতল ভাবে তার দিকেই চেয়ে, যেই চাউনিতে সিকান্দারের গুলিয়ে গেল সব। গাড়ি সময়ের গেট দিয়ে ঢুকতে গেলেই আকস্মিক তীব্র সামনে এসে দাঁড়ায়। সিকান্দার ওকে এক দেখায় চিনে ফেললেন। এই গুন্ডা ছেলেকে কে না চেনে? বেরিয়ে আসতেই তীব্র কথাবার্তা ছাড়াই ফোন ধরল সম্মুখে, যেখানে পরিষ্কার সংকটে তার ছেলে। এমন নীরব শান্ত হুমকি গেটে জোরানো সিসি ক্যামেরায়ও ব্যর্থ হবে উদ্ধারে। সিকান্দারের পিতৃসুলভ হৃদয় লালসাকে ছাপিয়ে গেল এবার। ছেলের প্রাণের কাছে সব তুচ্ছ নিপাত। হার মানলেন তিনি।
একজন এমপি, তাও সাবেক রাষ্ট্রমন্ত্রীকে নাকাল করার খেলায় নামা ঠিক হয়নি তার। সাথে যার এমন মাস্তান ছেলে রূপী ডান হাত আছে, তাকে কে আটকাবে? তিনি চুপচাপ পকেট থেকে ফোন বের করলেন, সাইড খুলে মেমোরি কার্ড নিয়ে এগিয়ে দিলেন তীব্রর দিকে। ছোট কণ্ঠে জানালেন, ক্লাবটা এই মিরামারিতে আছে। তীব্র হাতে নিল, উল্টে পাল্টে দেখে বলল, আর কোনো কপি নেই? না। থাকলেও সমস্যা নেই, তোর ছেলে তো আছে। পরের ব্ল্যাকমেইলিংয়ে না হয় আবার দেখা করব। একটু ঘনিষ্ঠ হলো পরপর, কানের পিঠে ঠোঁট এনে ফিস ফিস করে বলল, আজকে তোর ছেলেকে চকলেট খাইয়েছি, সেদিন বন্দুকের 6টা গুলি খাওয়াবো। কি বলিস? সিকান্দারের চোখ কপালে ওঠে, ঢোক গিলে উদ্বেগী হয়ে বলেন, সত্যিই নেই, বিশ্বাস করুন। তীব্রর কাঠ জবাব। বিট্টু মাস্টার নিজের বাপকেও বিশ্বাস করে না। সে হাঁটা দিতেই সিকান্দার বললেন, আমার ছেলে। ও। দাঁড়ালো তীব্র, আরমানকে ভিডিও কল দিল, আবার রিসিভ হতেই সংক্ষেপে বলল, কাজ শেষ। ওকে। আরমান ছুরি সরিয়ে আনে, কণ্ঠে নরম। চলো বাবু, তোমাকে গাড়িতে তুলে দেই। সানন্দে মাথা দোলালো শিশুটি। আরমান কাঁধ ব্যাগ আর ওর এক হাত ধরে গাড়ির কাছে এলো। জানালার সব কাজ তোরা। সে ঝুঁকে টোকা দিল তাতে। সেকেন্ডেই তরতর করে নামলো কাজ। হাত চোখ বাঁধা ড্রাইভারের ভীত মুখটা উন্মুক্ত হলো। মূলত তিনি সিকান্দারের ছেলেকে স্কুলে আনা নেওয়া করেন। মুশফিক পাশের সিটে বসে, তার হাতেও ছুরি। নড়লেই গলা কাটার তর্জনী। ড্রাইভার পাথর বনে রয়েছে। আরমান বলল, চলে আয়, কাজ হয়ে গেছে। মুশফিক বিজয়ী হাসল। চালকের হাত বাঁধা দড়িতে ছুরি দিয়ে পোজ দিল, কেটে খুঁড়ে গেল বাঁধন। তিনি মুচড়ে উঠলেই হুকুম ছুড়ল, একদম নড়বি না শালা, আমরা বলবো তারপর। চালক ভয়ে ভয়ে মাথা কাত করলেন। আরমান ব্যাক সাইডে দরজা খুলে বাচ্চাটাকে বসালো। দুজন সন্তর্পণে কেচে পড়ল। তারপর ড্রাইভার অনেকক্ষণ ওদের অনুমতির অপেক্ষা করলেন। সারা শব্দ না পেয়ে বললেন, স্যার আমি কি এখন চোখ খুলবো? উত্তর এলো না। তিনি আবার জিজ্ঞেস করলেন, তাও না। শেষে আস্তে ধীরে চোখের বাঁধন টেনে নামাতেই দেখলেন কেউ নেই। বিদ্যুৎ বেগে পেছনে ঘুরলেন। সিকান্দারের ছেলেকে অক্ষত ঠিকঠাক দেখে রক্ত সঞ্চালন ফিরল শিরায়। বুকে হাত দিয়ে শ্বাস নিলেন। আজ ওদের থেকে বাঁচলেও এই ছেলেকে ছাড়া ফিরলে সিকান্দার তাকে নিশ্চিত মাটি চাপা দিত। করিমের দোকান দুদিন ধরে বন্ধ। অসুস্থতায় খুলতে পারছেন না, অথচ ওনার হাতের চা তীব্র বছরকার অভ্যেস। চৈত্রের অসহ্য রোদে মাথা ধরেছে তার উপর। অন্যদিকে চেন স্মোকার সে, গাদায় গাদায় সিগারেট সাবার করা চুটকির ব্যাপার। আজকেও দোকানে ঝাঁপ লাগানো দেখে বিরক্ত হয় তীব্র। চসূচক শব্দ তোলে জিভে। বাকিরাও ক্লান্ত ভঙ্গিতে বন্ধ দোকানের বেঞ্চে বসে। সিকান্দারের ছেলে কিডন্যাপিং থেকে সবকিছুই মিটমাট করা একটা বিশাল যুদ্ধ সম। একটারও খাওয়া হয়নি দুপুরে। তীব্রের চা শেষ হলে কাছাকাছি হোটেলে গিয়ে খেত। তুষার বলল, ভাই আপনি বসেন, আমি অন্য দোকান থেকে চা এনে দেই। তোরা বস, আমি যাচ্ছি। শাফিন বলতে গেল, আমরা থাকতে তুই। সে কেড়ে নেয় কথা। সমস্যা নেই। নিচু টং থেকে বেরিয়ে আসে তীব্র। সন্ধ্যা হবে অথচ রোদের তাপ তখনও প্রখর। ব্যবসা গরমের অসহ্য রকম বাড়াবাড়ি। তীব্র শার্টের 3টা বোতামই আগেই খোলা ছিল। উষ্ণতায় আরও একটু খুলে ফেলল। এবার আশেপাশে তাকালো। কদিন আগে করিমের দোকানের সোজাসুজি একটা দোকান বসেছিল চায়ে। বেচারা চাঁদা নিয়ে বাগবিতণ্ডায় মার তো খেয়েছে, দোকানও হারিয়েছে সাথে। তীব্র শ্বাস ফেলল। ভালো ভালো চাঁদা দিলে আজ বেটার দোকানও থাকতো, তারও চা খাওয়া হতো। এই মোড়ে আর চায়ের দোকান নেই, আছে গলির মুখে একদম। তীব্র যখন দাঁড়িয়ে ক্ষিপ্র বেগে সাদা রঙের গাড়ি পাশ কাটায়, অপ্রস্তুততে ভরকালো সে। ত্রস্ত সরে গেল। আরেকটু হলে চাকা উঠে যেত পায়ে। মেজাজ তুঙ্গে উঠল সহসা। খেপে চিল্লিয়ে বলল, এই মাদারের বাচ্চা। অকথ্য গাড়িটা চালকের কানে পৌঁছালো কিনা জানা নেই, তবে পেছন থেকে মিরাজ হাতে পাথর নিয়ে ছুটে এলো। বিরক্তি ছাড়াই ছুড়ে মারল ওদিকে, অথচ গাড়ির টিকে নেই। হাওয়ার বেগে গায়েব হয়েছে আগেই। উল্টো পাশ থেকে পুষ্পিতাদের রিক্সা আসছিল। পায়ের কাছে মিষ্টির প্যাকেট। রাহাত মায়ের করে বসে।
ক্ষুদ্র পাথর দাপিয়ে গিয়েই সালমার কপালে এসে লাগলো। জিভ কাটলো মিরাজ। নিশানা ভুল হয় চুপসে ঘুরে গেল অমনি। তীব্র কটমটিয়ে বলল, নির্বোধ। মিরাজ ঠোঁট যায়। সালমা বেগম কোকিয়ে আহত স্থান চেপে ধরেন। কাটেনি, তবে ব্যথা পেয়েছেন। পুষ্পিতা হকচকিয়ে ওঠে, উতলা হয়ে পড়ে। মনি লেগেছে? দেখি হাত সরাও। ঠিক আছে। কে মারলো ওটা? রিক্সা চালক চারপাশে চাইলেন। একটু দূরের তীব্রকে দেখেই ঘাবড়ে প্যাডেল ঘোরালেন দ্রুত। এই ছেলের মতিগতি ঠিক নেই। কখন এসে গলা চেপে ধরে রাহাতের গোলগাল মুখে চমক। পাথর কে মারলো? হন্যে চোখে এদিক ওদিক চাইছে। দোকানের সামনে তীব্রকে দাঁড়ানো দেখলো তখন। পুরুষালী ওষ্ঠপট সিগারেটের দখলে। অন্যদিকে দৃষ্টি, কপালের ভাঁজে পরিচ্ছন্ন বিরক্তি। একটা মানুষ আহত হওয়ার চিন্তা ভাবনার চিহ্ন মাত্র নেই। পাথরটা সেই মেরেছে কিনা রাহাত বুঝল না, তবে মিহি আওড়ালো। বিট্টু ভাই। পুষ্পিতা সালমাকে নিয়ে ব্যস্ত ছিল। চোখ ছিল তার কপালে, কিন্তু স্পষ্ট কানে পৌঁছালো ওই নাম। মুহূর্তেই মূর্তি ন্যায় স্তব্ধ বনে গেল। নিশ্চয়ই গুন্ডাগুলো আশেপাশে আছে। আতঙ্কে তাকানো তো দূর, মাথা যে নোয়ালো তুললই না। খোরশেদুল বসে বসে চা খাচ্ছেন। বানিয়েই রেখে গিয়েছিলেন সালমা, শুধু গরম করেছেন তিনি। স্ত্রীর হাতের প্যাকেটগুলো দেখে হাসলেন তিনি। পরিষ্কার প্রকাশ পেল তার বিদ্রুপ তুচ্ছতাচ্ছিল্য। সালমা বিশেষ পাত্তা দিলেন না, নিশ্চুপভাবেই ওগুলো এনে টেবিলে রাখলেন। পুষ্পিতার চেহারায় উৎকণ্ঠা। মনি নানা করলেও জায়গাটার যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। সে শশব্যস্ত বলল, মনি ব্যথা করছে না? বরফ লাগিয়ে দেই একটু। খোরশেদুল দ্রুত ভাঁজ ফেলেন। কেন, কি হয়েছে? সালমার থমথমে জবাব, কিছু না। পুষ্পিতাকে বলেন, লাগবে না, তুই হাত মুখ ধো গিয়ে। খোরশেদুল তিতিবিরক্ত হলেন। তিনি পুষ্পিতাকে দেখতে পারেন না কথাটা ঠিক, তাই বলে স্ত্রী তাকে শত্রু ভাববে কেন? বিয়ে তো ভালোবেসেই করেছিলেন, অথচ বোনের মেয়ের জন্য দরদি মহিলার স্বামীকেও পর ভাবে এখন। কাপে অর্ধেক চা রেখেই ঘরে গেলেন তিনি। পুষ্পিতা তখনও দাঁড়িয়ে অসহায় চোখে সালমা বেগমের কপালে। তিনি অমনি ধমক দিলেন, যাচ্ছিস না কেন? পুষ্পিতা ইচ্ছের বিরুদ্ধে বোরখা ছাড়তে বললেন। অচিরেই তুলতুলে হৃদয় ফুঁসে উঠল বিস্তুমা স্থানের উপর। মনির কপাল ফুলে গেছে, খুব ব্যথাও পেয়েছে সে জানে। অভদ্র ছেলে গুরুজনকেও ছাড় দেয় না। নিশ্চয়ই মেয়ে দেখে পাথর ছুঁড়েছিল। মানুষ তো খারাপ হয় কি করে? সালমা বেগমও ফ্রেশ হতে চললেন। ফিরে এসে মিষ্টি বিলাতে যাবেন। রাহাত কিছুক্ষণ চোরের মতো করলো। খাবার ঘর খালি হতেই সে টেবিলের কাছে ছুটে গেল। আঙুলের করগুলো দ্রুত। উপরের প্যাকেট ছিল। প্লাস্টিকের বাটি নিয়ে গুনে গুনে 15টা রসগোল্লা তুলল। ঝড়ের বেগে গুড় থেকে বেরিয়ে গেল আবার। ভর সন্ধে বেড়া, সূর্য ডুবেছে প্রায়। কমলা আলোয় রাঙা পশ্চিম। ধীরে সুস্থে অন্ধকার নামছে চারিদিকে। তীব্রতার জিপে উঠে বসেছে। গন্তব্য জামশেদের অফিস। ক্লিপের জন্য ভদ্রলোক মাথা খেয়ে ফেলছেন। অধৈর্য তিনি, বাড়ি ফিরে নেওয়ার সহ্যটুকু নেই। তীব্র রওনা করতে নেবে, এর মধ্যে পেছন হতে ক্ষুদ্র কণ্ঠের জোরালো ডাক, বিট্টু ভাই। সেও ভ্রু কুচকে মাথা ঝুঁকিয়ে চাইল। রাহাতকে ছুটে আসতে দেখে স্টার্ট দেওয়া গাড়ির গতি থামালো তৎক্ষণাৎ। শাফিন বলল, আসছে বেটা ফুটবল। রাহাত ছুটে এসে থামলো, হাঁপালো কিছুক্ষণ। তুমি? সে জবাব না দিয়ে ফটাফট প্রশ্ন করল, একটু আগে কি আপনি আমার আম্মুর গায়ে মাথর মেরেছেন? তীব্র ভ্রু বাঁকায়। তোমার মা ছিল? সে মাথা ঝাঁকালো ঘন। তীব্র স্বর ধীর, ও মেরেছে। রাহাত ক্ষুব্ধ চোখে চাইতেই মীরা চুপসে বলল, ইচ্ছা করে মারেনি ভাইয়া, নিশানা ফেল করেছে। তীব্র মারেনি। রাহাতের কোমল মন এতেই ভালো হয়। মুহূর্তেই তুষ্ট ঝকঝকে হাসে গাল ফোলো তার। সে মিষ্টি আনলেও যদি নিশ্চিত হতো তীব্রকে তার মাকে মেরেছে, তবে আর দিত না। যেমন এনেছিল অমন ফেরত নিত। তার জন্যেই না আগে ভাগে প্রশ্নখানা করলো। রাহাত দাঁত মেরে বলল, আমিও তাই ভেবেছি, শুধু শুধু আপনি কেন মারবেন? তীব্র শুধায়, কোথায় গিয়েছিলে? রাহাতের চিত্ত চঞ্চল ফুরফুরে কণ্ঠে জানালো, আমার ছোট পরীক্ষায় পাশ করেছে তো, মিষ্টি কিনতে গিয়েছিলাম।
আপনার জন্য এনেছি। বুকে চেপে বাটির ঢাকনা খুলল সে। তীব্র অবাক হয়ে পড়ল। এগুলো আমাদের জন্য এনেছো? জি। মুশফিকের জিভে জল আসে টসটসে রসগোল্লা দেখে। হাত বাড়িয়ে বলল, দাও দাও খাই। রাহাত দিল না। বাটিটা তীব্রর পাশের সিটে রেখে বলল, সবাইকে একটা একটা দিয়ে বাকি 3টা আপনি খাবেন। মিরাজ কপাল কুঁচকে বলল, কেন কেন আমাদের একটা ওর 3টা কেন? আরমান দুষ্টুমি করে বলল, কেন আবার? সেদিন দুলাভাই বানিয়ে গেল না? রাহাত মন খারাপ করে বলল,